আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। আজকে আমরা অ্যাটমিক মডেল এবং নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এইটা খুবই সহজ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা পড়লে আমরা 100% শিওর যে এইচএসসি বোর্ড এক্সামে একটা সিকিউ পাবো। এবং এই চ্যাপ্টারটা শেষ করতে খুবই কম সময় লাগবে। অন্য চ্যাপ্টারের তুলনায় এই চ্যাপ্টার শেষ করতে খুবই কম সময় লাগবে। সো আমাদেরকে হচ্ছে মাস্ট এইচএসসিতে এই চ্যাপ্টার থেকে একটা অবশ্যই অ্যান্সার করা লাগবে, অ্যান্সার করা প্রয়োজন। আচ্ছা, এই চ্যাপ্টারে হচ্ছে মোটামুটি 3টা টপিক থেকে প্রশ্ন আসে। একটা হচ্ছে পরমাণুর মডেল সংক্রান্ত। পরমাণুর মডেল থেকে হচ্ছে আমাদের কক্ষপথের পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে বলে, এনার্জি বের করতে বলে, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলে। এমন হচ্ছে বিভিন্ন টাইপের প্রশ্ন আসে। এরপর হচ্ছে ক্ষয় সংক্রান্ত। ক্ষয় সংক্রান্ত টপিকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। 70% কোশ্চেনই হচ্ছে এই টপিক থেকে আসে। আমরা যদি হচ্ছে বোর্ড কোশ্চেনগুলা এবং এডমিশন কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি তাহলে দেখবো যে 70% কোশ্চেনই হচ্ছে ক্ষয় সংক্রান্ত কোশ্চেন আসে। ক্ষয় ধ্রুবক বের করতে বলে, অর্ধায়ু বের করতে বলে, গড়ায়ু বের করতে বলে। সো এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আর বাকি 30% কোশ্চেন আসে হচ্ছে বাকি দুই টপিক থেকে। সাপোজ এটা থেকে আসে হচ্ছে 15%-এর মতো, এটা থেকে আসে হচ্ছে 15%-এর মতো। আচ্ছা, লাস্টে হচ্ছে ভরতুটি বন্ধন শক্তি সম্পর্কিত। এইটাও খুব সহজ একটা টপিক। আমাদেরকে হচ্ছে ভরতুটি বের করতে হবে এবং হচ্ছে বন্ধন শক্তি বের করতে হবে। ঠিক আছে, সো আমরা হচ্ছে আমাদের এই ভিডিওতে সকল টাইপের ফর্মুলা, এই 3 টপিকের যত ফর্মুলা আছে সবগুলা ফর্মুলা হচ্ছে অ্যানালাইসিস করব। যে ফর্মুলাগুলো কোনটার মানে কি, কীভাবে হচ্ছে আমাদের অ্যাপ্লাই করতে হবে। খুব বেশি ডিটেলসে যাব না আমরা, জাস্ট নর্মালি কোন ফর্মুলা কীভাবে ইউজ করতে হয় এই বিষয়টা শিখব। ঠিক আছে, কোনটা কীভাবে ইউজ করতে হয় এটা শিখব। এবং আমার টার্গেট আছে যে আমরা হচ্ছে পরবর্তীতে একটা একটা হচ্ছে 23 বোর্ড সিকিউগুলো আছে এইটা হচ্ছে সলভ করব। এবং যেই ইঞ্জিনিয়ারিং কোশ্চেনগুলো আসছে প্রিভিয়াস ইয়ারে ওইগুলো হচ্ছে সলভ করা ট্রাই করব। এবং ভার্সিটির যে কোশ্চেনগুলো আছে এইটাও হচ্ছে একটা ভিডিওতে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সো এভাবে হচ্ছে সেপারেটলি বিভিন্ন ভিডিওতে আমরা হচ্ছে বিভিন্ন কোশ্চেন নিয়ে আলোচনা করব। সো কোশ্চেন নিয়ে আলোচনা করার জন্য আমাদেরকে হচ্ছে প্রথমে ফর্মুলাগুলো বুঝতে হবে। সো আমাদের টার্গেট হচ্ছে টপিক ওয়াইজ বা টাইপ ওয়াইজ হচ্ছে আমরা ফর্মুলাগুলো জানবো। সো পরমাণুর মডেল সংক্রান্ত কিন্তু অনেক ফর্মুলা আমাদের বইয়ে দেওয়া আছে। সো অত বেশি ফর্মুলা শেখা লাগবে না, অত বেশি ফর্মুলা থেকে আসলে প্রশ্ন আসে না। জাস্ট কয়েকটা সূত্র আমাদের জানলেই হবে। একটা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত, যেটা হচ্ছে বোর পরমাণু মডেলে বলা হয়েছিল যে কৌণিক ভরবেগটা হচ্ছে h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক। কৌণিক ভরবেগটা হবে h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক। সো এটাকে আমরা লিখতে পারি nh/2π। এনটা হচ্ছে অবশ্যই পূর্ণ সংখ্যা হবে, 1 2 3 4 5 6 এরকম। আর h/2πটা হচ্ছে h/2π এর হচ্ছে গুণিতক হবে। ঠিক আছে, পূর্ণ সংখ্যার গুণিতক হবে। আচ্ছা, এবং আমরা জানি কৌণিক ভরবেগ সমান হচ্ছে mvr। সো আমরা একটা ফর্মুলা পেয়ে গেছি, l = nh/2π হচ্ছে mvr। এই ম্যাক্সিমাম ফর্মুলাগুলোই কিন্তু আমরা হচ্ছে কেমিস্ট্রির গুণগত রসায়নে শিখছিলাম। সো ওইগুলোই আর কি আমরা একটু মনে করবো আবার। ঠিক আছে, রেডিয়াস, কক্ষপথের ব্যাসার্ধ। আমাদের যেই পরমাণুর কক্ষপথ আছে, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, এগুলার ব্যাসার্ধ নির্ণয়ের একটা ফর্মুলা আছে, n² h² ε0 ডিভাইডেড বাই পাই m e²। সো আমরা যদি এই ফর্মুলাটা দেখি আমরা দেখব যে এই ফর্মুলার n² বাদে বাকি যেই পার্টটা আছে এই পুরা পার্টটাই কিন্তু হচ্ছে ধ্রুবক। তো এইটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি এই মানটা পাবো হচ্ছে 0.529 অ্যাংস্ট্রম। সো আমরা যদি ফর্মুলাটাকে লিখি ফর্মুলাটা হবে হচ্ছে n² ইন্টু 0.529 অ্যাংস্ট্রম। এবং এইটা কিন্তু আমরা হচ্ছে হাইড্রোজেনের জন্য বের করছি। এই কক্ষপথটা হচ্ছে হাইড্রোজেনের জন্য। হাইড্রোজেনের যদি কক্ষপথ বের করতে বলে আমরা হচ্ছে এই ফর্মুলা অ্যাপ্লাই করে বের করতে পারবো, n² ইন্টু 0.529 অ্যাংস্ট্রম। আচ্ছা, আর যদি হচ্ছে অন্য কোনো পরমাণুর জন্য বলে তাহলে কি করব, তাহলে হচ্ছে আমরা n²/z ইন্টু 0.529 অ্যাংস্ট্রম দিয়ে বের করতে পারবো। ঠিক আছে, যদি হচ্ছে আমাদের এই ফর্মুলা মনে থাকে তাহলে তো ভালো, এটা ইউজ করে বের করব। আর যদি মনে না থাকে তাহলে আমরা এইগুলো দিয়েও বের করতে পারবো।
সো রেডিয়াসের ফর্মুলাটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, আর ব্যাগ নর্মালি বের করতে বলে না। যদি ব্যাগ বের করতে বলে তাহলে কিন্তু আমরা এইটা দিয়ে বের করতে পারবো, এই ফর্মুলা ইউজ করে বের করতে পারবো যে ভি ইকুয়াল টু হচ্ছে NH বাই 2πmr, NH বাই 2πmr। আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, যেটা হচ্ছে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে বের করতে পারবো। সো যদি হচ্ছে কোনো সময় ব্যাগ বের করতে বলে তাহলে আমরা প্রথমে রেডিয়াস বের করবো, রেডিয়াস বের করে পরে হচ্ছে ব্যাগটা এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো। ব্যাগের আরেকটা ফর্মুলা আছে, বাট আমার মনে হয় ওইটা না শিখলেও চলবে, কারণ নর্মালি হচ্ছে ব্যাগ বের করার প্রশ্ন খুব একটা আসে না। সো ওইটা হচ্ছে ই বাই রুট ওভার 4πε0 mr। সো এইটা দিয়ে হচ্ছে আমরা ডিরেক্টলি বের করতে পারবো। সো এইটা আমার মনে হয় এক্সট্রাভাবে না শিখলেও কোনো সমস্যা নাই, কারণ আমরা হচ্ছে এইটা জানি যে NH বাই 2π ইকুয়াল টু হচ্ছে MBR। তো এটা মনে রাখাও খুবই সহজ। তো এটা ইউজ করে আমরা বের করতে পারবো, বাট অনেক সময় হচ্ছে রেডিয়াস যদি দেওয়া না থাকে তাহলে আমাদেরকে হচ্ছে প্রথমে রেডিয়াসটা বের করে নিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে এনার্জির একটা ফর্মুলা আছে। এনতম কক্ষপথে এনার্জি কত হবে, সেটা হচ্ছে -m(e⁴ ডিভাইডেড বাই 8n²h²ε0²। এই ফর্মুলা যদি আমরা দেখি তাহলে দেখব যে n² বাদে বাকি সবগুলা কিন্তু ধ্রুবক, n² বাদে বাকি সবগুলা ধ্রুবক। সো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে এরকম একটা মান, -13.6 EV বাই n²। আমরা হচ্ছে এনার্জির একটা একক আছে হচ্ছে জুল, যেটা হচ্ছে এসআই একক নর্মালি ইউজ করি, বাট এই জায়গায় হচ্ছে আমরা এককটা হচ্ছে শক্তির এককটা হচ্ছে ইভিতে প্রকাশ করতেছি, -13.6 EV ডিভাইডেড বাই n²। এবং এইটা কিন্তু হচ্ছে অবশ্যই হাইড্রোজেনের জন্য, মাথায় রাখতে হবে এটা হচ্ছে হাইড্রোজেনের জন্য ফর H। সো আমাদের এনার্জিটা কিন্তু ব্যাসার্ধ বাড়লে আমরা দেখতে পারতেছি যে আমাদের নেগেটিভ মানটা আস্তে আস্তে কমে। নেগেটিভ মান কমা মানে হচ্ছে আমাদের শক্তিটা বাড়তেছে। যেমন আমরা যদি হচ্ছে প্রথম কক্ষপথে চিন্তা করি, প্রথম কক্ষপথে এর মান হচ্ছে 1, তাহলে আমাদের প্রথম কক্ষপথের শক্তি হবে -13.6 EV। এবং আমরা যদি হচ্ছে E2 বের করি, E2 বের করলে হবে হচ্ছে -13.6 ডিভাইডেড বাই 4 n², মানে 2², এটা হবে হচ্ছে 4। এইটা ক্যালকুলেশন করলে আমরা কত পাই একটু দেখি। এটা 4 পয়েন্ট সামথিং আই গেস, 13.6 ডিভাইডেড বাই 4, 3.4, সরি 3.4, -3.4 হবে অবশ্যই, -3.4 EV। সো এই জায়গায় মাইনাস ভ্যালুটা হচ্ছে বেশি ছিল, এই জায়গায় মাইনাস ভ্যালুটা কমছে। সো যত হচ্ছে উপরের কক্ষপথে যাব তত হচ্ছে আমাদের মাইনাস ভ্যালুটা কমবে। সো আমরা বলতে পারি যে আমাদের শক্তিটা বাড়বে, শক্তিটা হচ্ছে উপরের কক্ষপথে গেলে বাড়বে। সো এইটা একটা ফর্মুলা, এইটাও ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখতে হবে। এরপর আছে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, এই টপিকের সবথেকে ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে এটা। ডেলি যখন শক্তি বিকিরিত বা শোষিত হবে, এক শক্তি স্তর থেকে যখন ইলেকট্রনটা অন্য শক্তি স্তরে যায় তখন শক্তির শোষণ বা বিকিরণ হয়। তো ওই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ হচ্ছে ডেলি। সো ডেলি সমান আমরা একটা সূত্র পড়ছিলাম HF। ডেলি সমান একটা সূত্র আমরা জানি যেটা হচ্ছে HF, এফ এর পরিবর্তে আবার লিখতে পারি C/λ। সো HC/λ, ডেলি সমান হচ্ছে HF, অথবা এটা সমান হচ্ছে HC/λ। এটা হচ্ছে আমরা শোষিত বা বিকিরিত শক্তির সময় হচ্ছে ইউজ করব। যখন পরমাণুটা উপরের শক্তি স্তরে যাবে তখন শক্তি শোষণ করবে, এবং উপরের শক্তি স্তর থেকে যখন নিচের শক্তি স্তরে ফিরে আসবে তখন শক্তি বিকিরণ করবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটা ফর্মুলা জানি যে 1/λ, এটাকে আমরা হচ্ছে তরঙ্গ সংখ্যাও বলতাম কেমিস্ট্রিতে, মিউ বার দিয়ে প্রকাশ করতাম। এটা হচ্ছে 1/λ সমান হচ্ছে RH, যেটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। এটা সমান হচ্ছে 1/nl² মাইনাস 1/nh²। সো একটা ইলেকট্রন উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে চলে আসছে। সাপোজ
n ইকুয়াল টু 3 থেকে n ইকুয়াল টু 1 এ চলে আসছে। n ইকুয়াল টু 3 থেকে যদি n ইকুয়াল টু 1 এ চলে আসে তাহলে আমাদের nh এর মান হবে হচ্ছে 3 এবং nl এর মান হবে হচ্ছে 1। সো তখন কিন্তু আমরা ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা এই ফর্মুলার সাহায্যে বের করতে পারবো। এবং আমরা সবাই জানি যে আমাদের রিডবার্গ কনস্ট্যান্ট আছে একটা, এবং এই রিডবার্গ কনস্ট্যান্টের মানটা কিন্তু মনে রাখতে হবে। রিডবার্গ কনস্ট্যান্টের মানটা হচ্ছে 1.09678 ইন্টু 10⁻7 মিটার ইনভার্স 1, অথবা সেন্টিমিটার যদি বলি তাহলে হচ্ছে 109,678 সেন্টিমিটার ইনভার্স 1। সো নর্মালি মিটার দিয়ে আমরা করতে পারি, এটা হচ্ছে এসআই একক মিটার। সো নর্মালি হচ্ছে আমরা এটা দিয়ে করবো 1.09678 ইন্টু 10⁻7 সেন্টিমিটারে করলে ওটা হচ্ছে 5 হয়ে যাবে। সো আমার মনে হচ্ছে এটাই হচ্ছে কনস্ট্যান্টের মান, তাও একটু হচ্ছে বই থেকে মিলাই নিয়ে 1.09678। সো আমাদের হচ্ছে আমরা হচ্ছে এইটাও কিন্তু ইউজ করব। সো মোটামুটি এই কয়টা ফর্মুলা জানলেই কিন্তু হবে, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা ফর্মুলা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা হচ্ছে এই পরমাণু মডেল সংক্রান্ত ম্যাথগুলো করতে পারবো। এরপর হচ্ছে ক্ষয় সংক্রান্ত, তো এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। সো প্রথমেই আমাদের একটা ফর্মুলা আছে যে ভাঙনের হার dn/dt। ভাঙনের হারটা হচ্ছে অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। অক্ষত পরমাণু সংখ্যা বেশি হলে ভাঙনটা বেশি হবে, কম হলে কম হবে। আমরা যদি হচ্ছে এই ধ্রুবক সমানুপাতিক চিহ্নটাকে সরাই ফেলি তাহলে ল্যামডা চলে আসবে। এই ল্যামডাকে বলা হয় হচ্ছে ক্ষয় ধ্রুবক বা অবক্ষয় ধ্রুবক, তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক, অনেক সময় তেজস্ক্রিয় ধ্রুবকও বলা হয়। তো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের ল্যামডা, যেটা হচ্ছে ক্ষয় ধ্রুবক বা অবক্ষয় ধ্রুবক। এইটার একক হচ্ছে নর্মালি ইয়ার ইনভার্স 1 অথবা হচ্ছে ডে ইনভার্স 1 থাকে। ইয়ার ইনভার্স 1, ডে ইনভার্স 1, এমনকি সেকেন্ড ইনভার্স 1ও থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা। এবং মাইনাসটা কেন হচ্ছে? কারণ আমাদের ভাঙনের ফলে আমাদের কমতেছে, জিনিসটা হ্রাস হচ্ছে, পরমাণু সংখ্যাটা হ্রাস পাচ্ছে। এনটা হচ্ছে অক্ষত পরমাণু সংখ্যা, অক্ষত বা অবশিষ্ট কি পরিমাণে পরমাণু আছে সেটা সংখ্যা, অক্ষত বা অবশিষ্ট পরমাণুর সংখ্যা, অবশিষ্ট পরমাণু সংখ্যা। হাতের লেখার অবস্থা দেখে নিজেরই লজ্জা পাচ্ছে, যাই হোক। আর এইটা হচ্ছে ভাঙনের হার, dn/dt হচ্ছে ভাঙনের হার। এরপর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র আছে যেটা সব থেকে বেশি আমাদের ব্যবহার করতে হবে, n ইকুয়াল টু n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। nটা হচ্ছে অক্ষত পরমাণু সংখ্যা, টি সময় পরে অক্ষত পরমাণু সংখ্যা বা অবশিষ্ট পরমাণু সংখ্যা হচ্ছে আমাদের n, অক্ষত পরমাণু সংখ্যা। অনেক সময় হচ্ছে ভর দিয়েও আমরা প্রকাশ করতে পারি। n0টা হচ্ছে প্রাথমিক পরমাণু সংখ্যা, যে প্রথমে কত ছিল সেটা। আচ্ছা, আর এইটা তো আমরা বলছি যে এটা হচ্ছে আমাদের ক্ষয় ধ্রুবক বা অবক্ষয় ধ্রুবক, টিটা হচ্ছে সময়, কত সময় পর আমরা বের করতেছি সেটা। সো এই সূত্রটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর আছে হচ্ছে অর্ধায়ু বের করার একটা ফর্মুলাগুলো কীভাবে আসছে সেগুলো আমরা আপাতত হচ্ছে দেখতেছি না, আমরা জাস্ট কোনটা কীভাবে ইউজ করব সেটা হচ্ছে আমরা দেখতেছি। সো অর্ধায়ু বের করতে বললে অর্ধায়ু একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ln 2 ডিভাইডেড বাই ল্যামডা, অথবা ln 2 মানটা যদি বসাই দিই, ln 2 মান হচ্ছে 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। টি হাফটা হচ্ছে আমাদের অর্ধায়ু।
আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে গড়ায়ু। গড়ায়ু টি হাফটা হচ্ছে অর্ধেও, যে একটা 100 গ্রাম আমি হচ্ছে কোনো কিছু রাখছিলাম, এটা 50 গ্রাম হইতে, অর্ধেক হইতে যে পরিমাণ সময় লাগে সেটা হচ্ছে আমাদের অর্ধেক। আর পরমাণুগুলো যে ক্ষয় হচ্ছে, তো তাদের আয়ুষ্কালের যে এভারেজটা সেটাই হচ্ছে আমাদের গড়ায়ু। সো এটার ফর্মুলাটা হচ্ছে 1/λ, ক্ষয় ধ্রুবকের ব্যস্তানুপাতিক। সো যেহেতু 1/λ সমান হচ্ছে টাউ, সো আমরা হচ্ছে একটা ফর্মুলা জায়গায় লিখতে পারি যে 0.693 টাউ, এটাও লিখতে পারি। এবং আমাদের আমরা আমরা এই জায়গা থেকে দেখতে পারতেছি যে আমাদের যেই ল্যামডার একক হচ্ছে ইয়ার ইনভার্স ওয়ান, সময় ইনভার্স ওয়ান। ইয়ার ইনভার্স ওয়ান হইতে পারে, ডে ইনভার্স ওয়ান হইতে পারে, সেকেন্ড ইনভার্স ওয়ান হইতে পারে। সো আমাদের টাও টি অর্ধায়ুর সময় অবশ্যই হবে, অর্ধায়ুর একক অবশ্যই হবে হচ্ছে ইয়ারে বা ডে বা হচ্ছে সেকেন্ড। এটাও সেম, গড়ায়ুর সময়, সময়ের একক সবসময় আমরা জানি যে ইয়ার, ডে, সেকেন্ড, মিনিট, এগুলো হবে। সো আমাদের হচ্ছে মেনলি এই 4টা ফর্মুলা লাগবে, 1টা 2টা 3টা 4টা। এই 4টা ফর্মুলা যদি আমরা ঠিকমতো বুঝতে পারি তাহলেই হবে। এরপর লাস্টে আছে হচ্ছে ভর ত্রুটি ও বন্ধন শক্তি সম্পর্কিত। সো ভর ত্রুটির একটা সূত্র আছে যে ডেলএম। ডেলএম দ্বারা হচ্ছে আমরা ভর ত্রুটি প্রকাশ করতেছি, জেড ইন্টু এমপি। জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, এমপি হচ্ছে প্রোটনের ভর, এন ইন্টু এমএন। এমএন মানে হচ্ছে নিউট্রনের ভর, এন হচ্ছে নিউট্রনের সংখ্যা। সো কোনো পরমাণুর ভর হচ্ছে এত হওয়ার কথা ছিল, বাট এত হচ্ছে না। কত হচ্ছে? এম নিউক্লিয়াস হচ্ছে, নিউক্লিয়াসের ভর হচ্ছে এত হচ্ছে। পরমাণু নিউক্লিয়াসের ভর হওয়ার কথা ছিল এত, বাট হচ্ছে এত। সো কি পরিমাণ ভর হ্রাস পাচ্ছে? ভর হ্রাস পাচ্ছে হচ্ছে এত। আচ্ছা, আর আমাদের যেই নিউট্রনের সংখ্যাটা আছে, নর্মালি কিন্তু নিউট্রনের সংখ্যাটা আমাদের প্রশ্নে দেওয়া থাকে না। জাস্ট লাইক ইউরেনিয়ামের কথা যদি বলি, ইউরেনিয়ামের এটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা, আর ভর সংখ্যা হচ্ছে এভাবে, অথবা হচ্ছে দেখবি তো অনেক সময় হচ্ছে এভাবে দেওয়া থাকে ভর সংখ্যাটা। সো এই জায়গায় কিন্তু আমাদের নিউট্রনের সংখ্যাটা দেওয়া নেই, তো নিউট্রনের সংখ্যাটা বের করে নিতে হবে। কীভাবে বের করবো? আমরা হচ্ছে ভর সংখ্যা জানি, ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা জানি। তো ওটা থেকে যদি আমরা হচ্ছে আমাদের যে প্রোটন সংখ্যা আছে ওটা বিয়োগ করি, তাহলে কিন্তু নিউট্রন সংখ্যা পেয়ে যাব। সো এভাবে হচ্ছে আমরা ভর ত্রুটি বের করতে পারি, খুবই সহজ। ভর ত্রুটি বের করতে বললে পরে আমরা এটা থেকে বন্ধন শক্তিও বের করতে পারব। আইনস্টাইনের সূত্র অনুসারে আমরা লিখতে পারি ই ইকুয়াল টু এমসি স্কোয়ার। সো এম এর জায়গায় হবে হচ্ছে ডেল এম, যেটা হচ্ছে আমাদের ভর ত্রুটি, ইন্টু সি স্কোয়ার। এই ভর ত্রুটিটাই হচ্ছে আমাদের শক্তিতে পরিণত হয়, যেটা হচ্ছে আমরা বন্ধন শক্তি বলতেছি, যেটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রনকে আবদ্ধ রাখতে সাহায্য করে, আবদ্ধ রাখার কাজ করে যেই শক্তিটা, সেটা হচ্ছে আমাদের বন্ধন শক্তি। এবং এই শক্তিটা হচ্ছে নির্গত হয় যখন প্রোটন এবং নিউট্রন একসাথে আবদ্ধ হয়। আচ্ছা, তো এইটা হচ্ছে ডেল এম সি স্কোয়ার করলে আমরা বের করতে পারবো। আবার যদি হচ্ছে কোনো সময় বলে যে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি কত, নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বের করতে বললে আমাদের হচ্ছে নিউক্লিয়ন নাম্বার বা ভর সংখ্যা দিয়ে বিয়োগ করতে হবে, ভাগ করতে হবে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি। নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তিটা হবে ই ডিভাইডেড বাই এ। এটা হচ্ছে আমাদের ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা, অথবা আমরা বলতে পারি ডেল এম সি স্কোয়ার ডিভাইড বাই এ। সো মেইনলি হচ্ছে আমাদের এই দুইটা সূত্র মনে রাখলেই হবে। এই জায়গায় একটা কথা বলি, সেটা হচ্ছে অনেক সময় দেখবো যে আমাদের এই প্রোটনের ভর, নিউট্রনের ভর বা মৌলের ভরও এ অ্যাটমিক মাস ইউনিটে দেওয়া আছে, এ এম ইউতে দেওয়া আছে। 1 অ্যাটমিক মাস ইউনিট সমান হচ্ছে, মনে রাখতে হবে, 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি। এবং এটাকে যদি আমরা হচ্ছে শক্তিতে পরিণত করি, তাহলে 1 অ্যাটমিক মাস ইউনিটকে যদি আমরা শক্তিতে পরিণত করি, তাহলে আমরা পাবো 931.5 MeV। অনেক সময় আমরা এটা দিয়ে ইউজ করে করতে পারি, এটা দিয়ে যদি আমরা ইউজ করে করি তখন হচ্ছে ম্যাথগুলো আরও সহজ হয়। তো
তো এটা আমি একটু এপাশে লিখি আবার, যে আমাদের ই ইকুয়াল টু হচ্ছে mc স্কোয়ার, আমরা 1 অ্যাটমিক মাস ইউনিট থেকে আমরা শক্তি পাচ্ছি হচ্ছে 931.5 MeV। সো আমরা যদি হচ্ছে আমাদের এমটা এম এর পরিবর্তে লিখতে পারি 931.5 MeV ডিভাইডেড বাই হচ্ছে সি স্কোয়ার। ঠিক আছে, আমরা এম এর পরিবর্তে লিখতে পারি, এমটা হচ্ছিল বর এবং বরটা ছিল হচ্ছে 1 AMU। সো 1 AMU এর পরিবর্তে আমরা এই জিনিসটা ইউজ করতে পারি। সো মেথে দেখবো অনেক সময় হচ্ছে আমরা মনোটমিক মাস ইউনিটের পরিবর্তে ডিরেক্টলি হচ্ছে 931.5 MeV ডিভাইড বাই সি স্কোয়ার ইউজ করছি, এবং এটা করলে জিনিসটা হচ্ছে অনেক ইজিয়ার হয়ে যায়। এটা না ইউজ করলে কোনো সমস্যা নেই, বাট এটা ইউজ করলে আমাদের জন্য হচ্ছে সুবিধা হবে, বিশেষ করে অ্যাডমিশনের অনেক সুবিধা হবে, সময় কমে যাবে। তো এগুলো ছিল আমাদের ফর্মুলা। এখন আমরা এই ফর্মুলাগুলো ইউজ করে ম্যাথ করা ট্রাই করবো ইনশাল্লাহ। যত টাইপের ম্যাথ আসছে প্রিভিয়াসলি এবং আসতে পারে সকল ম্যাথগুলো আমরা করার ট্রাই করবো ইনশাল্লাহ। সো পরবর্তী গাণিতিক সমস্যা সংক্রান্ত ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।